হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা তোমাদের শিক্ষাবিজ্ঞানের অংশ। ক্লাস 12-এর শিক্ষাবিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা শিক্ষা এবং দর্শন শাস্ত্র, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। শিক্ষা সম্পর্কে, শিক্ষা কাকে বলে বা শিক্ষার অর্থ কী, তার সংকীর্ণ অর্থ বা ব্যাপক অর্থ, এগুলো নিয়ে তোমরা ক্লাস 11-এ অনেকটাই জেনেছো, পড়েছো, বুঝতে পেরেছো। এখন এই অধ্যায়ে ক্লাস 12-এর ফার্স্ট যে চ্যাপ্টারটা, সেই অধ্যায়ে শিক্ষার সঙ্গে দর্শন শাস্ত্রের সম্পর্ক, কীভাবে তারা একসাথে কাজ করছে বা কীভাবে তারা সম্পর্কিত, বা শিক্ষা এবং দর্শন শাস্ত্রের মধ্যে সম্পর্ক স্বরূপটা কী, সেটা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তার পাশাপাশি দর্শন শাস্ত্রের অন্তর্ভুক্ত কতগুলি দার্শনিক মতবাদ, যেমন প্রয়োগবাদ, ভাববাদ, এইগুলি এখানে তোমাদের এই অধ্যায়ে এখানে আছে। তো দর্শন শাস্ত্রকে বোঝার আগে, যেহেতু ক্লাস 11-এ আমরা বলেছিলাম শিক্ষা কি বা শিক্ষার অর্থ কি, শিক্ষার প্রকৃতি কি, সংকীর্ণ অর্থ শিক্ষা কি, ব্যাপক অর্থে শিক্ষা কি, আশা করি তোমাদের কিছু না কিছু হয়তো মনে আছে। তারপরেও যেহেতু শিক্ষা এবং দর্শন দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, তাই শিক্ষা সম্পর্কে আমরা একটু আমাদের যে যে জিনিসগুলি আমরা আগে পড়েছিলাম সেগুলো একটু মনে করে নেওয়া ভালো। তো শিক্ষা কি বা শিক্ষার সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? বই খুললে অনেক শিক্ষাবিদেরই অনেক রকমের সংজ্ঞা, অনেক ধরনের সংজ্ঞা তারা দিয়েছেন, তোমরা পাবে। প্র্যাকটিক্যালি বলতে গেলে শিক্ষার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, ঠিক আছে? শিক্ষার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। শিক্ষা বলতে বা শিক্ষার অর্থ বলতে আমি ব্যক্তিগতভাবে যা বুঝি সেটাই আমার কাছে সংজ্ঞা। আবার অন্য একটা ব্যক্তি, অন্য একটা পরিবেশে, অন্য একটা অবস্থায় শিক্ষার অর্থ তার কাছে যেরকম, বা শিক্ষা বলতে সে যা বুঝে, তার কাছে শিক্ষার সংজ্ঞা অন্যরকম। অর্থাৎ আমার কাছে শিক্ষার অর্থ বা স্বরূপ বা সংজ্ঞা যেই রকম, অন্য ব্যক্তির কাছে সেরকম না হতে পারে, সে ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? ধরো আমি ভাবলাম শিক্ষার অর্থ জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা, দক্ষতা অর্জন করা, নতুন নতুন কৌশল আয়ত্ত করা। আরেকজন ব্যক্তি শুধুমাত্র শিক্ষা বলতে সেটাই বুঝতে পারে, শিক্ষা হলো কতগুলি ডিগ্রি অর্জন করা, ঠিক আছে? যে ডিগ্রিগুলির মাধ্যমে আমি সেই ব্যক্তি চাকরি পেতে পারে বা কিছু অর্থ উপার্জন করতে পারে, তার মধ্যে শিক্ষার অর্থ সেরকম হতে পারে। তো আমরা পড়েছি আগে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর বা ওয়েস্টার্ন এডুকেটরের মধ্যে জন ডিউই, রুশো, তারা বিভিন্নভাবে শিক্ষার সংজ্ঞা এখানে দিয়েছে তাদের মত অনুসারে, বা তাদের ওয়ে অফ থিঙ্কিং, তাদের জীবনের যে অভিজ্ঞতা তার ভিত্তিতে তারা শিক্ষার সংজ্ঞা দিয়েছে। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা কি, যে শিক্ষা নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, যার কাছে যেরকম তার কাছে কোনো। তারপরেও একটা ব্যাপক অর্থে বা বিস্তৃত অর্থে শিক্ষার সংজ্ঞা বলতে আমরা যা বুঝি, শিক্ষা বলতে আমরা যা বুঝি, সেটাকে যদি আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তোমাদের সুবিধা হবে যদি খাতা কলম সঙ্গে থাকে, নিয়ে তোমরা নোট করতে পারো, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে? তো হোয়াট ইজ এডুকেশন? বেসিক্যালি এডুকেশন ইজ এ প্রসেস। শিক্ষা হলো একটি প্রক্রিয়া। প্রক্রিয়া বলতে কি বুঝি আমরা? প্রক্রিয়া বলতে আমরা বুঝি যার মধ্যে কতগুলি স্টেপস থাকবে, ওয়ান বাই ওয়ান সে কাজ করে, ঠিক আছে? প্রসেস। কিসের প্রসেস? ইটস এ প্রসেস অফ অ্যাকোয়ারিং নলেজ। শিক্ষা হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। শুধুমাত্র জ্ঞান না, জ্ঞান, স্কিলস, দক্ষতা, আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করি, আমরা অ্যাটিটিউড বা একটা মনোভাব অর্জন করতে পারি, ঠিক আছে? এক কথায় বলতে গেলে এডুকেশন ইজ এ প্রসেস অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ শিক্ষা হলো বিকাশের
একটি প্রক্রিয়া, জীবন বিকাশের একটি প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষার মাধ্যমে আমরা প্রত্যেকদিন নিত্য নতুন জিনিস আয়ত্ত করতে পারি, জানতে পারি, এবং তার মাধ্যমে আমাদের বিকাশ হয়, ডেভেলপমেন্ট হয়। এবং শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া, ইটস এ ডাইনামিক প্রসেস। গতিশীল কেন? গতিশীলতা কোথা থেকে আসে যদি আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করি। ডাইনামিজম বা গতিশীলতা তখনই আসে যখন আমরা অ্যাক্টিভ থাকি, সক্রিয় থাকি। এবং সেই সক্রিয়তা কখন আসে? যখন আমরা সচেতন থাকি বা কনসিয়াস থাকি। আমাদের মাইন্ড বা মন যখন কনসিয়াস স্টেটে থাকে তখনই আমরা সক্রিয় থাকি, ক্রিয়াশীল থাকি। এবং ক্রিয়াশীল অবস্থায়, সচেতন অবস্থায় আমরা আমাদের পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া বা ইন্টারাকশন করার মাধ্যমে, মিথস্ক্রিয়া করার মাধ্যমে আমরা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করি। সেই অভিজ্ঞতাগুলি আমাদের জ্ঞান অর্জনে সাহায্য করে, বা আমাদের স্কিল বা আমাদের অন্যান্য জিনিসগুলি বা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে যে জিনিসগুলি করা দরকার, করা প্রয়োজন হয়, সেগুলি আমরা করতে সাহায্য করি। সুতরাং এডুকেশন অবশ্যই ডাইনামিক প্রসেস, এবং সেই ডাইনামিজম তখনই আসবে যখন আমরা কনসিয়াস অবস্থায় থাকবো বা সক্রিয় অবস্থায় থাকবো। ঠিক আছে? তাহলে শিক্ষা সংজ্ঞা যদি আমরা এক কথায় সংক্ষেপে বলতে পারি, খুব সহজে বুঝতে পারছি শিক্ষা হলো একটি গতিশীল প্রক্রিয়া। ঠিক আছে? গতিশীল প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জ্ঞান, দক্ষতা, মনোভাব, বিভিন্ন কৌশল বা অভিযোজন করার ক্ষমতা অর্জন করতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের বা পরিবেশের সঙ্গে অভিযোজন করার ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যাগুলি আমরা সম্মুখীন হই, সেই সমস্যাগুলি সমাধান করতে শিক্ষা আমাদের সাহায্য করে। ঠিক আছে? এই সংজ্ঞার পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি শিক্ষার প্রকৃতি, খুব সংক্ষেপে শিক্ষার প্রকৃতি কি, তো প্রথমে আমরা পাচ্ছি কি শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া। এই সংজ্ঞার মধ্যে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া পাচ্ছি। শিক্ষা সংকীর্ণ সময়ের জন্য হতে পারে বা জীবনব্যাপীও হতে পারে। ঠিক আছে? যখন আমরা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কিছু জ্ঞান আহরণ করার চেষ্টা করি সংক্ষিপ্ত সময়ের জন্য, তখন শিক্ষাটা সংকীর্ণ অর্থে থেকে যায়। আর যখন সেটা জীবনব্যাপী চলতে থাকে, তখন সেটা জীবনব্যাপী প্রক্রিয়া হিসেবে গঠিত হয়। সুতরাং সংকীর্ণ অর্থেও শিক্ষাকে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করি। ঠিক আছে? তাহলে আমরা কেন শিখি, শেখার প্রয়োজনীয়তা কেন অনুভব করি? অবশ্যই তার সৃষ্টির চাহিদা থেকে। মানুষের যত অ্যাক্টিভিটিস বা তার সক্রিয়তা বা যার কাজকর্ম, যা কিছুই আমরা করি, সব কিছুর পেছনে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে চাহিদা, নিড। সেই নিডটা অন্তর্জাত হতে পারে, বহির্জাত হতে পারে, বা ইন্টেন্সিভ বা এক্সটেন্সিভ, দুটোই হতে পারে। কারণ আমার নিজের কোনো আগ্রহ বা ইন্টারেস্ট যদি থাকে কোনো জিনিসের প্রতি, তাহলে নিডটা নিজের থেকে আসে। আবার কোনো একটা পরিবেশের পরিপ্রেক্ষিতে, কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক সময় আমি কোনো কিছু নতুন জিনিস শিখতে বাধ্য। তাহলে ওই নিড হচ্ছে আমাদের সবগুলো কাজের বা কোনো কিছু শেখার বা জানার মূল বিষয়বস্তু। তাহলে এখন এই অধ্যায়ের যে দ্বিতীয় বিষয়টা, ফিলোসফি, দর্শন শাস্ত্র বহু প্রাচীনকাল থেকে চলে আসে। মানে সব মনোবিজ্ঞান শাস্ত্রের উৎপত্তিও কিন্তু দর্শন শাস্ত্র থেকে, বহু প্রাচীন। এখন দর্শন বলতে কি বোঝায় বা দর্শন শাস্ত্র বলতে কি? It is the study of ideas and beliefs about the meaning of life. একবার বলছি, it is the study of ideas and beliefs about the meaning of life. এখানে দেখো এই কথাটার মধ্যে যদি বাংলায় আমি বলি কথাটা কি আছে, এই শাস্ত্রের মধ্যে কি নিয়ে আলোচনা হয়? জীবনের অর্থের সাথে সম্পর্কিত বিভিন্ন আইডিয়াস, আদর্শ এবং বিলিফস বা বিশ্বাস। তো এখানে কোন কথাগুলো ইম্পর্টেন্ট? জীবনের অর্থ, মিনিং অফ লাইফ, আইডিয়াস অ্যান্ড বিলিফস, আদর্শ এবং বিশ্বাস। ঠিক আছে? তাহলে জীবনের অর্থ কি বা জীবন কি, জীবনের আদর্শ কি হওয়া উচিত, বা আমার
আমি কি কি জিনিস বিশ্বাস করব বা করব না, কেন করব। প্রত্যেক ব্যক্তিরই জীবনে কিছু আদর্শ থাকে, আদর্শ থাকাটা স্বাভাবিক, এবং সেই আদর্শ থেকেই তার জীবন দর্শন তৈরি হয়, এবং সেই আদর্শ তৈরির পেছনে তার বিশ্বাস কিন্তু কাজ করে। ঠিক আছে, তাহলে একজন ব্যক্তির জীবন দর্শন তৈরি হতে গেলে তার পেছনে তার কিছু আদর্শ এবং বিশ্বাস কাজ করে। তাহলে তার আদর্শ এবং বিশ্বাস তৈরি হয় কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে। ঠিক আছে, সেগুলি কি? নলেজ, রিয়েলিটি, ভ্যালু, রিজনিং। ঠিক আছে, জ্ঞান, বাস্তবতা, রিয়েলিটি, ভ্যালু, মূল্যবোধ, রিজনিং, যুক্তি বা কারণ দর্শানো, এরকম কিছু। ঠিক আছে, তাহলে ধরো একটু সহজ করে বোঝাতে গেলে, ধরো এটা কি একটা কলম, ইটস এ ম্যাটার, এটা অ্যাবস্ট্রাক্ট নয়। ঠিক আছে, এখন আমি কখনো জিনিসটা আগে দেখিনি, প্রথম আমি দেখলাম সাপোজ। ঠিক আছে, তো প্রথম আমি কি করলাম, জিনিসটাকে দেখার মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে, বা জিনিসটা কিভাবে কাজ করে, কি হয়, তার মাধ্যমে আমি জিনিসটা সম্পর্কে নলেজ বা জ্ঞান নেওয়ার চেষ্টা করলাম। কি এটা, কি দেখতে কীরকম, এটার আকার আকৃতি কীরকম, এটা কি কাজে লাগে। ঠিক আছে, নলেজ নেওয়ার পরে তারপর এটার বাস্তবিকতা কি, মানে এটা কি এক্সিস্ট করে না করে না, এটা কি বাস্তব না অবাস্তব, তার বাস্তবতা। ঠিক আছে, ভ্যালু, ভ্যালু বলতে বুঝি আমরা মূল্যবোধ। এই জিনিসটা মূল্যবোধ তৈরি হয় মানে তার কার্যক্ষমতার উপর ভিত্তি করে, বা লাইকস বা ডিসলাইকসের উপর মূল্যবোধ হয়। এখন কারোর গান ভাল লাগে, কারোর নাচ ভাল লাগে, ইট ডিপেন্ডস অন হিজ অর হার লাইকস অ্যান্ড ডিসলাইকস। ঠিক আছে, সে পছন্দ করে তাই ভালো লাগে, পছন্দ করে না ভালো লাগে না। ঠিক আছে, আবার কিছু কিছু জিনিসের কার্যক্ষমতা উপরেও তার মূল্যবোধ ডিপেন্ড। এখন কলমের মাধ্যমে আমি লিখতে পারি, আমার মনের ভাব প্রকাশ করতে পারি, সুতরাং ইজ ইউজফুল। ঠিক আছে, সুতরাং এটার মূল্য আছে আমার কাছে। কলমের সাহায্যে আমি প্রশ্ন উত্তর লিখতে পারি, পরীক্ষায় লিখতে পারি। ঠিক আছে, তো মূল্যবোধ। তাহলে এই জিনিসটা আমার বিশ্বাস করতে হলে এই জিনিসটার প্রতি আমার নলেজ, ঠিক আছে, রিয়েলি এটা কি এক্সিস্ট করে বা করে না, এটা কি অস্তিত্ব তার আছে বা নাই, সেই জিনিসটা আমি এখানে দেখলাম, এবং এটার মূল্য কি, এটা কি আমার দরকারে লাগবে না লাগবে না, তার উপর বিশ্বাস করে পরে আমি এই কলমটার উপর আমার বিলিফ বা বিশ্বাস জন্মালাম। ঠিক আছে, এরকম ছোট ছোট প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে বিভিন্ন জিনিসের উপর বিলিফ তৈরি করার পেছনে এই বেসিক্যালি, বা বিভিন্ন দার্শনিক তত্ত্ব, যে কোনো দার্শনিক তত্ত্ব তৈরি হওয়ার পেছনে আরও অনেকগুলো জিনিস আছে। তো বেসিক্যালি এই তিনটা জিনিস খুব বেশি কাজ করে: নলেজ, রিয়েলিটি অ্যান্ড ভ্যালু, জ্ঞান, তার বাস্তবিকতা এবং তার মূল্যবোধ। ঠিক আছে, এই এখন আইডিয়ালস বা আদর্শ কীভাবে তৈরি হয়? আদর্শ তৈরি হওয়ার পেছনে কিন্তু বিলিফ কাজ করে। যদি আমি বিশ্বাস না করি, যদি আমার মনে বিশ্বাস না আসে, তাহলে ওই জিনিসটাকে আদর্শ হিসাবে নিতে পারবো না। ধরো কেউ বড় ক্রিকেটার হতে চায়, প্লেয়ার হতে চায়। ঠিক আছে, এখন সে কোনো একটা বড় প্লেয়ার, ধরো সচিন বা বিরাট কোহলিকে সে আদর্শ হিসেবে নিয়েছে। আদর্শ হিসেবে নেওয়ার পেছনে কারণ, তার কাজটা কি, সে ক্রিকেটার, সে খেলে। ঠিক আছে, তো আমি আদর্শ হিসেবে নেওয়ার পেছনে কারণ আমার নলেজ আছে খেলাটা সম্পর্কে, ওর সম্পর্কে। ঠিক আছে, রিয়েলিটি কি, বাস্তবে জিনিসটা কি এবং কীভাবে হয়, বা যাকে আমি আদর্শ হিসেবে নিচ্ছি তার বাস্তবিকতা কি, বাস্তবে সে এক্সিস্ট করে বা করে না, জিনিসগুলো আমার মধ্যে আছে। ভ্যালু, মূল্যবোধ আসছে ওই কাজটা করার মাধ্যমে সে কীরকম লাইফস্টাইল লিড করছে, বা সে কীরকম পপুলার হচ্ছে, বা কীরকম টাকা সে রোজগার করছে। ঠিক আছে, ওই জিনিসটা, এবং গেমকে আমি পছন্দ করি, সবগুলি মিলিয়ে আমার ভ্যালু তৈরি হলো। ঠিক আছে, সুতরাং সে আমার আইডিয়াল বা আদর্শ। ঠিক আছে, তাহলে এখন এই আইডিয়াস অ্যান্ড বিলিফের মাধ্যমে আমার জীবনের একটা মাই ফিলোসফি অফ লাইফ টু বিকাম এ ক্রিকেটার। ঠিক আছে, আমার আদর্শ কি, বা আমার কি হওয়া, আমার জীবন আদর্শ কি, যে ওর মতো হওয়া। দিস ইজ মাই ফিলোসফি অফ লাইফ। ঠিক আছে, এরকম ক্ষেত্রে প্রত্যেকেরই
এটা একটা অন্যরকম উদাহরণ দিলাম। এছাড়াও সবারই জীবনের কিছু কিছু আদর্শ থাকে, ফিলোসফি অফ লাইফ থাকে। এই ফিলোসফি অফ লাইফ তৈরি হয় এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে। আইদার আই হ্যাভ দ্যাট আইদার আই হ্যাভ নলেজ অ্যাবাউট দ্যাট থিং, অর ডাজ রিয়েলি দিস থিং এক্সিস্ট, অর ইজ দিস ভ্যালুয়েবল টু মি অর নট। ঠিক আছে? যেমন কাউকে জিজ্ঞেস করলাম তোমার তোমার জীবনের হোয়াট ইজ ইউর ফিলোসফি অফ লাইফ, সে বললো মাই ফিলোসফি অফ লাইফ টু বি হ্যাপি। সে খুশি থাকতে চায়। কেউ আরেকজন জিজ্ঞেস করলাম তোমার ফিলোসফি অফ লাইফ কি, সে বলে ফিলোসফি অফ লাইফ টু বি টুগেদার, একসাথে থাকা। হতে পারে। কেউ বললো তোমার ফিলোসফি অফ লাইফ, সে বললো টু আর্ন মানি, টাকা রোজগার করা আমার ফিলোসফি অফ লাইফ। হতে পারে। তো মানুষ ডিফারেন্ট, তাদের পয়েন্ট অফ ভিউ জিনিসের প্রতি ডিফারেন্ট, সুতরাং ফিলোসফি অফ লাইফ প্রত্যেক ব্যক্তিরই আলাদা থাকে। ঠিক আছে? তো বেসিক্যালি হোয়াট ইজ ফিলোসফি, যে প্রথম কথাটা বললাম, ইট ইজ দ্য স্টাডি অফ আইডিয়াস অ্যান্ড বিলিভস অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ। আমার জীবনের অর্থ কি সেটা বোঝার জন্য আমি কিছু বিশ্বাস তৈরি করি কিছু জিনিস সম্পর্কে বা ব্যক্তি সম্পর্কে, এবং সেই বিশ্বাসের ভিত্তি করে আমার কিছু আদর্শ তৈরি হয়। সেই আদর্শই পরবর্তী সময়ে আমার জীবন দর্শন হিসেবে কাজ করছে। ঠিক আছে? তাহলে তাহলে একটু সহজভাবে বলতে গেলে, এক কথায় বলতে গেলে, হোয়াট ইজ ফিলোসফি? ফিলোসফি ইজ এ পয়েন্ট অফ ভিউ বা ওয়ে অফ থিঙ্কিং। আমি যেভাবে একটা জিনিসকে আমার দৃষ্টিভঙ্গিতে দেখি, আমার দৃষ্টিভঙ্গি যার প্রতি যেরকম বা যে জিনিসটার প্রতি যেরকম, দ্যাট ইজ মাই ফিলোসফি। ঠিক আছে? বা আমি একটা জিনিসকে যেভাবে চিন্তা করি, দ্যাট ইজ মাই ফিলোসফি। তাহলে প্রত্যেকের ফিলোসফি, প্রত্যেকেই ফিলোসফার, এবং প্রত্যেকেই কিছু না কিছু জানার বা খোঁজার চেষ্টা করে। যে কিছু জানার বা খোঁজার চেষ্টা করে সেই ফিলোসফার, সেই দার্শনিক। প্রত্যেকের মধ্যেই দার্শনিক আছে, এবং প্রত্যেকেই যেহেতু তাদের ওয়ে অফ থিঙ্কিং বা পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট, সুতরাং প্রত্যেকেই ডিফারেন্ট টাইপস অফ ফিলোসফার। ঠিক আছে? তো আশা করি ফিলোসফি কি বা ফিলোসফি দর্শনশাস্ত্র কি বা দর্শন জিনিসটা কি কিছুটা হলেও তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন ফিলোসফি শব্দটার আমরা এখন আসছি শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ বা এটিমোলজিক্যাল মিনিংয়ে। ঠিক আছে? এটিমোলজিক্যাল মিনিং বা ব্যুৎপত্তিগত অর্থ, ফিলোসফি শব্দটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা ফিলো, একটা সোফিয়া। ফিলো PHILO ফিলো, অ্যান্ড সোফিয়া SOPHIYA সোফিয়া। ঠিক আছে? ফিলো কথার অর্থ হচ্ছে লাভ বা ভালোবাসা বা প্রীতি। ঠিক আছে? এবং সোফিয়া কথার অর্থ উইজডম বা জ্ঞান। তাহলে ফিলোসফি কথার অর্থ লাভ অফ উইজডম বা জ্ঞানের প্রতি ভালোবাসা বা জ্ঞান প্রীতি। ঠিক আছে? এখন ঠিক আছে, তাহলে ফিলো এবং সোফিয়া, লাভ অ্যান্ড উইজডম, তাহলে জ্ঞানের প্রতি ভালোবাসা বা প্রীতি, সেটাকে আমরা দর্শন শাস্ত্র হিসাবে বলতে পারি। ঠিক আছে? আক্ষরিক অর্থে। তো এখন ফিলোসফি বা আমরা কিভাবে দার্শনিক বা আমরা কিভাবে দর্শন দ্বারা পরিচালিত হয়, বা আরেকভাবে বলতে গেলে দর্শন শাস্ত্র বা দার্শনিক বা দর্শন যে পয়েন্ট অফ ভিউ বললাম বা দেখার দৃষ্টিভঙ্গি বললাম, কীভাবে আমাদেরকে আমাদের নিজের এক্সিস্টেন্স বা অন্যান্য জিনিসের এক্সিস্টেন্স সম্পর্কে বুঝতে সাহায্য করে, বা কিভাবে আমাদের জীবন দর্শন স্থির করে বা আমাদের লক্ষ্য স্থির করতে সাহায্য করে। তাহলে আমরা একথা সবাই অস্বীকার করতে পারবো না যে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু আদর্শ এবং বিশ্বাস দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে? এই আদর্শ এবং বিশ্বাস আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্য, এইম বা গোলকে সেট করতে বা স্থাপন করতে সাহায্য করছে। ঠিক আছে? এবং সেই লক্ষ্য বা গোল যখন সেট হয়ে যায়, তখন সেটা হয়ে যায় আমাদের জীবন দর্শন। ঠিক আছে? তো দর্শন শাস্ত্রের প্রাথমিক কাজ হলো লক্ষ্য স্থির করে দেওয়া। জীবনের লক্ষ্য কি? ঠিক আছে? আমার জীবনের লক্ষ্য কি, বা শিক্ষার লক্ষ্য কি, কি হওয়া উচিত, কোনটা হলে ভালো, এবং কোনটা হওয়া উচিত ভালো, এই জিনিসগুলি আমি তখনই বুঝতে পারি যখন আমি আমার এবং আমার সমাজের লক্ষ্য এবং গোল সেটিকে আমি বুঝতে পারি, বা সেগুলিকে আমি
যথাযথভাবে বিশ্লেষণ করতে পারি। ঠিক আছে, তো দর্শন শাস্ত্রের প্রাথমিক কাজ হলো লক্ষ্য স্থির করে দেওয়া, কি হওয়া উচিত, শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত বা জীবনের লক্ষ্য কি হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওতে আমরা দর্শন শাস্ত্র শিক্ষা কি তা তো তোমরা আগেই জেনেছো বা পড়েছো, তারপরেও এখানে কিছু কথা বলা হলো। দর্শন শাস্ত্র সম্পর্কে যতটুকু সম্ভব এই স্বল্প পরিসরের মধ্যে বা সীমাবদ্ধতার মধ্যে যতটুকু সম্ভব বলার চেষ্টা করলাম। আশা করি তোমাদের এই বিষয়টা বুঝতে বা দর্শনশাস্ত্র সম্পর্কে কিছুটা হলেও ধারণা হতে সাহায্য করবে। পরবর্তী ভিডিওতে আমরা শিক্ষার সাথে দর্শন শাস্ত্রের কি সম্পর্ক, ঠিক আছে, সেটা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো।